এখন 2028 সাল। বহু বছরের আন্দোলন, অনশন, মিছিল, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সবকিছুর পর অবশেষে চাকরি পেয়েছে প্রতিম দেববর্মা। বয়স 32। চাকরি হয়েছে অনুপ্রেরণা ভবন, গ্রুপ ডি স্টাফ হিসেবে। যদিও সে গ্রুপ সির পরীক্ষাই দিয়েছিল এবং পাশও করেছিল, তবুও শেষ পর্যন্ত গ্রুপ ডি চাকরিটাই নিতে হয়েছে তাকে। কারণ বহুদিন আগেই প্রতিম বুঝে গিয়েছিল কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া তো ভালো। কিন্তু এই চাকরি পেতে গিয়ে সে হারিয়েছে অনেক কিছু। 22 বছর বয়স থেকে চাকরির আন্দোলনে নেমেছিল প্রতিম। পুরনো সরকারের দুর্নীতি, চাকরি চুরি, কাটমানি, দলবাজির বিরুদ্ধে সে পথে নেমেছিল হাজারো ছেলে মেয়ের সঙ্গে। দিনের পর দিন অনশন করেছে, পুলিশের মার খেয়েছে, রাস্তায় শুয়ে থেকেছে। আর সেই লড়াই করতে করতেই একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়েন। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারেনি প্রতিম। বাবা মারা যান। বাবার মৃত্যু সহ্য করতে না পেরে কয়েক মাসের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যান তার মাও। আর তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মানসী, যে একসময় আন্দোলনের মঞ্চে প্রতিমের পাশে বসে স্লোগান দিত, সেই মানুষীও শেষ পর্যন্ত পরিবারের চাপে ব্যাংকের চাকুরে এক ছেলেকে বিয়ে করে নেয়। যদিও মাঝে মধ্যে এখনো ফোন করে মানসী, কিন্তু প্রতিম আর আগের মতো কথা বলে না। সে চায় না যে তার জন্য মানসিক সংসারে কোনো সমস্যা হোক। তাই আর চাকরি পেয়েও প্রতিম একা, ভীষণ একা। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্ধেন্দু অধিকারী, এইচজেপি, হিন্দু জনতা পার্টি। বহু বছরের লড়াইয়ের পর বাংলায় ক্ষমতায় এসেছে তারা। তাদের স্লোগান জয় শ্রীকৃষ্ণ। পুরনো সরকার ঘাসমূল কংগ্রেস মানে জিএমসি এখন ইতিহাস। যে দল একসময় সিপিবি অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ বেঙ্গলকে সরিয়ে ক্ষমতা এসেছিল, সেই দলটাই পরে বাংলার মানুষের কাছে আতঙ্ক হয়ে উঠেছিল। তাদের নেত্রী সমতা ব্যানার্জি। একসময় বাংলার মানুষ তার চোখে আগুন দেখেছিল, সংগ্রাম দেখেছিল, মনে করেছিল এই মহিলা বদলে দেবেন বাংলা। কিন্তু পরে সব বদলে যায়। কাটমানি, চাকরি চুরি, তোলাবাজি, দুর্নীতি, গুন্ডারাজ সবকিছুর কেন্দ্র হয়ে ওঠে ওই জিএমসি। আর সমতা ব্যানার্জির থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে তার বোনপো অভিজিৎ ব্যানার্জি। তার নাম শুনলেই লোকে কাঁপত। এখন অবশ্য সব শেষ। সমতা ব্যানার্জি 1 বছর আগে মারা গেছে, আর অভিজিৎ ব্যানার্জি সিঙ্গাপুরে পালিয়ে গেছে। যদিও দেশে ফিরলেই গ্রেপ্তার হবে। অনুপ্রেরণা ভবনের 10 তলায় দাঁড়িয়ে প্রতিম মাঝে মাঝে জানলার বাইরে তাকিয়ে থাকত। গঙ্গার ওপারে কলকাতা। আর সে ভাবত, এই বিল্ডিং থেকেই একসময় গোটা বাংলা শাসন হতো। কিছুদিন সকাল 10টা থেকে বিকেল 5টা ডিউটি করার পর একদিন খবর এলো গ্রুপ ডি স্টাফ অতুল প্রসাদ মজুমদার মারা গেছে। 36 বছর ধরে উনি নাইট শিফট করেছেন। সেদিন অফিস আসার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। ফলে নাইট শিফটের জায়গাটা খালি হয়ে যায়। কিন্তু কেউ রাজি হচ্ছিল না। একজন বলল, না দাদা, আমি রাতে থাকতে পারবো না। আরেকজন বলল, আরে আমার বউ সন্দেহ করবে। তৃতীয় জন বলল, শুনেছি অনুপ্রেরণা ভবনে নাকি রাতে ভূত বেরোয়। কিন্তু প্রতিম বলল। আমি করব। এক সহকর্মী অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই ভয় পাবি না তো? প্রতিম হালকা হেসে বলল, যার জীবনেই কেউ নেই তার আবার ভয় কিসের? প্রথম রাত, পুরো ফ্লোর ফাঁকা, চারদিক নিস্তব্ধ। ঘড়িতে তখন রাত 1টা। হঠাৎ হাওয়ায় চটি পড়ে কেউ যেন হাঁটছে। প্রতিম চেয়ার থেকে উঠে দাঁড়াল, করিডোরে গেল। কেউ তো নেই। আবার এসে বসতেই এইভাবে প্রায় 1 সপ্তাহ চলল। প্রথম ভয় লাগত, পরে ধীরে ধীরে বিষয়টা গা সওয়া হয়ে গেল। এমনকি যেদিন শব্দটা শুনতে পাওয়া যেত না, সেদিনই বরং অস্বস্তি লাগতো প্রতিমের।
একদিন রাত প্রায় 2:30 হঠাৎ বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। প্রতিমের বুকের ভেতরটা কেঁপে উঠল। এই গলা, এই ধরনের অদ্ভুত কথা সে তো আগে শুনেছে। এ তো ঠিক আগের মুখ্যমন্ত্রী সমতা ব্যানার্জির গলার মতো। টিভিতে উনি মাঝে মাঝেই এমন সব কথা বলতেন যা নিয়ে প্রচুর ট্রোল হতো। কিন্তু এত রাতে কে এসব করছে আর কেন? প্রতিম ভয় তাড়াতাড়ি টেবিলের নিচে ঢুকে পড়ল। তার বুক ধড়ফড় করছে। আর ঠিক তখনই চটির শব্দটা এসে থামল তার টেবিলের সামনে। চারদিক নিস্তব্ধ। তারপর একটা খ্যানখ্যানে গলা ভেসে এলো। বেরিয়ে আয় ওই টেবিলের তলা থেকে। এক সময় ওই টেবিলের তলা দিয়ে ফাইল পাস হতো আর কাটমানি যেত। জায়গাটা খুব একটা পবিত্র নয়। প্রতিম চুপ। সারা শরীর ঘামে ভিজে গেছে তার। আবার সেই গলা। কিরে, কথা কানে যায় না? বেরিয়ে আয়, না হলে আমাকেই টেবিলের নিচে ঢুকতে হবে। প্রতিমের বুকের ভেতরটা ধক করে উঠল। সে মনে মনে ভাবল, এমনিতেও মরবো, অমনিতেও মরবো। টেবিলের নিচে দম বন্ধ হয়ে মরার থেকে সামনে গিয়ে মরাই ভালো। ধীরে ধীরে সে বেরিয়ে এলো। আর তারপর সামনে যা দেখল তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা ধোঁয়াটে অবয়ব, সাদা শাড়ি, নীল পাড়, মুখটা অস্পষ্ট, কিন্তু গলাটা তমছে না। প্রতিম হাত জোর করে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। ছায়ামূর্তিরা খ্যাক খ্যাক করে হেসে বলল, থাক থাক, আমার কাছে আর হাত জোর করতে হবে না। পুরোনো দিনের কথা সব মনে পড়ে যায়। প্রতিম এবার কাঁপা কাঁপা গলায় বলল, আপনি? এই কথা শুনেই ছায়ামূর্তিটা রেগে উঠল। বেয়াদব, তুম হামকো জানতা নেই? তার মানে তুম বাঙাল কা নেই, বহিরাগত। তারপর বুক ফুলিয়ে বলল, আমি বৌদি। বৌদি? শব্দটা শুনে প্রতিমের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই গলা, এই কথা বলার ধরন, এ তো সমতা ব্যানার্জি। কিন্তু উনি তো মারা গেছেন। তার মানে এটা সমতা ব্যানার্জির ভূত। এই ভাবতে ভাবতে প্রতিম ধপাস করে চেয়ারে অজ্ঞান হয়ে পড়ল। কতক্ষণ অজ্ঞান ছিল প্রতিম সে জানে না। হঠাৎ তার মুখে ঠান্ডা ঠান্ডা কিছু পড়তে তার জ্ঞান ফিরল। চোখ খুলে দেখে সামনে সেই ধোঁয়াটে ছায়ামূর্তি দাঁড়িয়ে। সেই সাদা শাড়ি, নীল পাড়, মুখটা এখনো ঝাপসা। প্রতিম চোখ বড় বড় করে উঠে বসতেই সেই খ্যানখ্যানে গলা আবার ভেসে এলো। কি হলো বলতো? বহিরাগত বললাম দেখে জ্ঞানটাই চলে গেল। তাহলে বোঝ, সবাই যখন আমায় চোর বলতো আমার কেমন লাগতো। প্রতিম কিচ্ছু বলল না। সে এখনো বোঝার চেষ্টা করছে যে সে স্বপ্ন দেখছে নাকি সত্যি ভূতের সামনে বসে আছে। আর তার বুক ধড়ফড় করছে, গলা শুকিয়ে কাঠ। ছায়ামূর্তিটা আবার বলল, এই, তোর নাম কি? প্রতিম ঠোক গিলে এবার বলল, আমি প্রতিম দেব বর্মন। তুইও কি চাকরির জন্য আন্দোলন করেছিলি? প্রশ্নটা শুনে প্রতিম থমকে গেল। সে ভাবল, না না, সত্যি বলে যদি রেগে যায়, হাজারো ভূত বলে কথা। কখন কি করে বসবে তার ঠিক আছে নাকি? তাই সে তাড়াতাড়ি বলল, না না, আমি ওসব করিনি। এই কথা শুনে ছায়ামূর্তিটা যেন আগুন হয়ে উঠল। জানতাম অর্ধেক তো এটাই করবে। তুই নিশ্চয়ই ওর কাছের লোক, তাই না? বেটা বহিরাগত। প্রতিম এবার একটু চটে গেল। প্রথমত, তাকে বারবার বহিরাগত বলা হচ্ছে। দ্বিতীয়ত, যে মহিলা নিজের আমলে এত অন্যায় হতে দিলেন তিনি এখন চাকরি আন্দোলনকারীদের নিয়ে সহানুভূতি দেখাচ্ছেন। প্রতিম এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, শুনুন ম্যাডাম, প্রথমত আমি কোনো বহিরাগত নই। আমি এই বাংলারই ছেলে।
আর দ্বিতীয়ত, আমি অর্ধেন্দু অধিকারীর কোনো চামচা নই। ওই যেমন আপনার পুষে রাখতেন না বাইক বাহিনী আর তোলাবাজ দাদাদের। চারদিক নিস্তব্ধ, হাওয়ার শব্দও যেন থেমে গেছে। প্রতিম এবার থামল না। বহু বছরের জমে থাকা রাগ যেন বেরিয়ে আসতে লাগলো। একবার বাইরে বেরিয়ে আজকের পশ্চিমবঙ্গটা ঘুরে দেখুন। সবাই নিজের মতো শান্তিতে ঘুরছে, কোনো তোলাবাজিও নেই, কোনো কাটমানিও নেই। পুলিশ এখন আর কারো দলদাস হয়ে কাজ করে না। ছায়ামূর্তিটা চুপচাপ শুনছে। মাত্র 2 বছরে বাংলায় যে ইনভেস্টমেন্ট এসেছে না, তা আগে কখনো কল্পনাও করা যেত না। কত নতুন কোম্পানি এসেছে এখানে। পুরনো ফ্যাক্টরিগুলো যেগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো আবার নতুনভাবে চালু হয়েছে। ওই সেক্টর 5-এর মতন আরো 9টা জায়গা তৈরি হয়েছে। রাগে দুঃখে প্রতিম একেবারে ফেটে পড়ল। আরে আমি নিজের চোখে দেখেছি তো আপনাদের আমল। চাকরির জন্য রাস্তায় বসেছি, লাঠি খেয়েছি, আর সেই আন্দোলন করতে করতেই আমি আমার বাবা মাকে হারিয়ে ফেললাম। আর মানুষই। কিছুক্ষণ থেমে গেল প্রতিম, তারপর ধীরে বলল, আমার প্রিয় মানুষটাকেও হারিয়েছি। ছায়ামূর্তিটা এবার ধীরে ধীরে প্রতিমকে পাশ কাটিয়ে জানলার দিকে এগিয়ে গেল। গঙ্গার ওপরের কলকাতা ঝলমল করছে। রাতের শহর আলোয় ভরা। অনেকক্ষণ চুপ থেকে ছায়ামূর্তিটা বলল, অর্ধেন্দু তাহলে এত কিছু করেছে? প্রতিম শান্ত গলায় বলল, হ্যাঁ, মানুষ এখন শান্তিতেই আছে। কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারপর ধীরে ধীরে সেই খ্যানখ্যানে গলাটা আবার শোনা গেল। আমিও তো এমন বাংলায় চেয়েছিলাম। ছায়ামূর্তিটা জানলার বাইরে তাকিয়েই বলতে থাকলো, আমিও তো স্বপ্ন দেখেছিলাম বাংলার উন্নতি করব, কিন্তু পারিনি। আমার নিজের লোকজনই আমাকে শেষ করে দিল। আমার দলের লোকেরা, যাদের আমি নিজের পরিবারের মতো বিশ্বাস করতাম, তারাই আমার শাড়ির আঁচল বিক্রি করতে শুরু করলো। তার গলার শব্দেই ভিতরের কষ্ট বেরিয়ে আসছিল। আমি বাধা দিলেই বলতো দলের স্বার্থে হচ্ছে। তারপর একটু থেমে হঠাৎ রেগে উঠল। আর আমার ওই বোন পো। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। ছোটবেলায় কি শান্ত ছেলে ছিল, মুখে রাগ কাটতো না। কিন্তু পরে টাকা দেখলো, ক্ষমতা দেখলো, তারপর সব শেষ। প্রতিম ধীরে জিজ্ঞেস করল, অভিজিৎ ব্যানার্জি? আরে হ্যাঁ। ছায়ামূর্তিটা দাঁত খিঁচিয়ে বলল, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি সবকিছুর সাথে জড়িয়ে গেল। আর বোলপুর বলে রাজপ্রাসাদ যখন বানাতে শুরু করলো, তখনই বুঝেছিলাম সব শেষ। বহুবার বারণ করেছিলাম বাংলার মানুষ এই সব ভালো চোখে দেখবে না, কিন্তু কে কার কথা শোনে? প্রতিম অবাক হয়ে শুনছে। ছায়ামূর্তিটা এবার একটু শান্ত হয়ে বলল, তোরা ভাবিস আমি কিছু জানতাম না? সব জানতাম, সব দেখতাম, কিন্তু তখন আর আমার কিছু করার ক্ষমতা ছিল না। তারপর হঠাৎ খ্যাক খ্যাক করে হেসে উঠল। পাবলিকের কাছে আমায় জোকার বানিয়ে দিয়েছিল সবাই। হাসিটা শুনে প্রতিমের শরীরে কাঁটা দিল। এবার হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপর আবার চারদিক নিস্তব্ধ। দূরে কোথাও একটা কুকুর ডাকছিল। বিশাল ফাঁকা ফ্লোরে শুধু এয়ার কন্ডিশনের হালকা শব্দ। প্রতিম ধীরে ধীরে তার চেয়ারে এসে বসল। এতক্ষণে তার ভয়টা একটু কমেছে, এখন বরং কৌতূহল হচ্ছে। প্রতিম আবার খুব ধীরে জিজ্ঞাসা করল, তাহলে আপনি এখন এখানে কেন? ছায়ামূর্তিটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, কারণ আমার মুক্তি হয়নি। প্রতিমের বুকের ভেতরটা কেঁপে উঠল। মুক্তি হয়নি মানে? ছায়ামূর্তিটা ধীরে ধীরে হেঁটে বেড়াতে লাগল। চটির সেই পরিচিত তো আবার শোনা যেতে লাগলো। আমার শাসনকালে যত মেয়েরা অত্যাচারিত হয়েছে, যত মানুষ কষ্ট পেয়েছে, যত অন্যায় হয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমার মুক্তি নেই। পিজি হাসপাতালের ঘটনা তো জানিস। সে বুঝতে পারছিল না এই ভূতের জন্য তার ভয় পাওয়া উচিত নাকি খারাপ লাগা উচিত। হঠাৎ সেই ছায়ামূর্তি আবার বলে উঠল, তবে একটা ব্যাপার কি বুঝলি? কি? ক্ষমতা খুব খারাপ জিনিস রে। প্রতিম তাকিয়ে আছে। ছায়ামূর্তি এবার নিজের মনেই বলতে লাগলো, প্রথম প্রথম মানুষকে সাহায্য করতে ভালো লাগতো, মনে হতো সত্যিই কিছু বদলাবো।
তারপর হঠাৎ গলাটা বদলে গেল। কিন্তু পরে চারপাশে শুধুই চামচা। একজন এসে বলছে, বৌদি আপনি সূর্য, আরেকজন বলছে আপনি চাঁদ, আরেকজন তো একদিন বলেই বসলো, বৌদি আপনি না থাকলে পৃথিবী ঘুরবে না। প্রতিম নিজের অজান্তেই হেসে ফেলল। ছায়ামূর্তিটা সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। হাসছিস কেন? না মানে পৃথিবীটা একটু বেশি হয়ে গেল। এবার ছায়ামূর্তিটা হাত নেড়ে বলল, আরে আরে ওরা তো এরকম অনেক কিছু বলতো। একজন তো বলেছিল আমার হাসি শুনে নাকি সাইক্লোন থেমে গেছে। প্রতিম এবার হো হো করে হেসে উঠল। কিছুক্ষণ পর সে নিজেই থেমে গেল, কারণ সে বুঝতে পারল সে একটা ভূতের সামনে বসে হেসে চলেছে। ছায়ামূর্তিটা আবার গম্ভীর হয়ে বলল, আমার সবচেয়ে বড় ভুল কি ছিল জানিস? কি? আমি ভাবতাম সবাই আমায় ভালোবাসে, তারপর ধীরে ধীরে জানলার দিকে তাকালো। আসলে সবাই আমার ক্ষমতাকে ভালোবাসতো। প্রতিম চুপ করে শুনছিল। হঠাৎ সে বলল, কিন্তু একটা কথা বলি, বল। আপনি চাইলে কিন্তু অনেক কিছু আটকাতেও পারতেন। এই কথাটা শোনার পরে ঘরটা যেন আরো ঠান্ডা হয়ে গেল। প্রতিমের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। ছায়ামূর্তিটা এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার গলাটা এবার আরো বেশি ভারী। হয়তো পারতাম, আবার নিস্তব্ধতা। কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছিলাম। কথাটা বলার সময় প্রথমবারের মতো মনে হলো ভূতটার গলায় সত্যি আফসোস আছে। হঠাৎ দূরে কোথাও আজানের শব্দ ভেসে এলো। ভোর হতে আর বেশি দেরি নেই। ছায়ামূর্তিটা সেটা শুনেই একটু যেন অস্থির হয়ে উঠল। উফ, ওদিকে আবার ভোর হয়ে গেল। প্রতিম অবাক হয়ে বলল, ভোর হলে কি হয়? আমাকে যেতে হয়। কোথায়? জানি না, কেমন একটা টান অনুভব করি। তারপর হঠাৎ প্রতিমের কাছে এগিয়ে এলো। প্রতিম একটু ভয় পেলেও এবার আর পালালো না। ছায়ামূর্তিটা বলল, তবে শোন, তুই কিন্তু অন্যদের মতো না। মানে? মানে তুই আমাকে ভয় পেলেও ঘৃণা করিস না। প্রতিম কিচ্ছু বলল না। হঠাৎ সেই ছায়ামূর্তি আবার আগের মতো খ্যাক খ্যাক করে হেসে উঠল। আর তুই চাটাও ভালো বানাস। প্রতিম অবাক। আপনি চা খেলেন কবে? খেতে পারি না, কিন্তু গন্ধ তো পাই। এই কথা বলে আবার সেই অদ্ভুত হাসি। তারপর ধীরে ধীরে ছায়ামূর্তিটা মিলিয়ে যেতে শুরু করলো। বাতাসে মিশে যেতে যেতে বলল, আজ রাতে আবার আসবো। তারপর একটু থেমে, আর হ্যাঁ, আজকে বিস্কুট আনিস, মেরি বিস্কুট, অনেক দিন গন্ধ পাইনি। এক মুহূর্তের মধ্যে পুরো ঘর ফাঁকা, নিস্তব্ধ। শুধু দূরে ভোরের আলো ফুটছে। প্রতিম অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের চেয়ারটা এসে বসল আর নিজের মনেই বলল, ধুর শালা, আমার কপালেই একটা রাজনৈতিক ভূত জুটলো।